2019 সালের নভেম্বর মাসের 11 তারিখ আমাদের ঝাড়খণ্ড হয়ে ওড়িশা সফরের দ্বিতীয় দিন। সকাল 6:30 নাগাদ আমরা চাইবাসার হোটেল ছেড়ে পথে। বাহনের ওডোমিটারের পাঠ 6173 কিলোমিটার। গতকাল বের হওয়ার সময় ছিল 5746 কিলোমিটার, অর্থাৎ আমরা গতকাল 427 কিলোমিটার পথ এসেছি। যেমন সাধারণ রাস্তায় আমরা এসছি তার নিরিখে এটা বেশ ভালোই। আজ চাইবাসা থেকে প্রথমে NH-20 ধরে উত্তর পশ্চিমে এগিয়ে চক্রধরপুর গিয়ে আমরা চলব সাধারণ রাস্তা ধরে হালকা জঙ্গলের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমে। পথে ছোট ছোট বসতি আসবে সনুয়া, তারপর আসবে গোইলকেরা নামে একটা জায়গা, এরপর গভীর জঙ্গল, পাহাড়। আমরা পৌঁছে যাব মনোহরপুর, যেটা বেশ বড় জায়গা। পথের এই অংশটা আমি আগেই এসেছি এবং খুব ভালো লেগেছিল। মনোহরপুরে কোয়েল নদীর সাক্ষাৎ পাব। তারপর ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে আমরা ঢুকে পড়ব ওড়িশায়। আসবে জারাইকেলা, কোয়েলের আশপাশ দিয়ে তারপর রাস্তা এগোবে। অবশেষে আমরা পৌঁছে যাব রৌরকেলা। রাস্তার দৈর্ঘ্য মোট 150 কিলোমিটার। সকালে একটা বেশ শিরশিরানি ধরানো ঠান্ডার মধ্যে একটু কুয়াশাচ্ছন্ন পথে যাত্রা শুরু হয়েছিল চমৎকার রাস্তা ধরে। চক্রধরপুরে ইডলি দিয়ে প্রাতরাশ সেরে আমরা এখন সনুয়ার দিকে চলেছি। পথে এই জায়গাটায় থেমেছি। আকাশ পরিষ্কার, রোদ উঠে গেছে। জায়গাটা অসাধারণ। দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত, পাকা আর কাঁচা ধানের অবস্থান পাশাপাশি, দারুণ লাগছে। দূরে গাছপালা, আরও দূরে পাহাড়ের ইশারা। চক্রধরপুরের পর থেকে মোটামুটি এমন পরিবেশের মধ্যে দিয়ে আসলেও এই জায়গাটা অসাধারণ। আলোর খেলাটা দেখার মতো। এখন সময় 7:50। আরও একটু এগিয়ে আবার থামতে হলো। জলাশয়ে পদ্ম। এখানে একটা ছোট দেহাতি গ্রামও আছে। একটু এগোতে একটা লেভেল ক্রসিং। চক্রধরপুর রেলের বড় জংশন। এটা হলো বেঙ্গল নাগপুর রেলওয়ে লাইন, সাবেকি ভাষায় অবশ্য। এই লাইন মনোহরপুর চলে গেছে। রাস্তাটা বেশ কয়েকবার রেল লাইনকে পার হয়েছে। গোইলকেরা পার হয়ে আমরা এবার ক্রমশ গভীর জঙ্গলে ঢুকে পড়ছি। এই রাস্তাটা একটা অসাধারণ সুন্দর অঞ্চলের মধ্য দিয়ে, পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সরু রাস্তা। বেশ কিছুক্ষণ হলো বাড়ি বা দোকান চোখে পড়েনি, তবে চাষের ক্ষেত দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠছি। এখানে সাইনবোর্ডে লেখা আছে আমঝরণ। এটা একটা আদিবাসী গ্রাম। একটা গির্জা রয়েছে দেখছি।
আদিবাসীদের অনেকেই খ্রিস্টান। সামনের বসতি দেরুয়া 2 কিলোমিটার দূরে। বেশ কিছু অঞ্চলে জঙ্গল কেটে বসতি, চাষ এইসব হয়েছে, তবে প্রাকৃতিক পরিবেশ কিন্তু বজায় আছে, খুব সুন্দর। এখানে লেখা লেদা থেকে বেরা এলিফ্যান্ট করিডর, অর্থাৎ হাতির রাস্তা। এটা তো ওদেরই এলাকা, তাই পথ চলায় হাতিদের অগ্রাধিকারের কথা লেখা আছে। বাঁ দিক দিয়ে রেল লাইন চলে গেছে। এই অঞ্চলে জঙ্গলটা বেশ হালকা, বসতি আছে। এখানে বসতি, চাষের ক্ষেত থাকলেও অধিবাসীরা কিন্তু প্রকৃতির সঙ্গে একেবারে মিলে মিশে আছে, অত্যন্ত নিবিড় সম্পর্ক। আমাদের এলাকায় তো প্রকৃতি নেই, শুধু মানুষ আর মানুষ। এবার আবার জঙ্গল শুরু হলো। সামনে গরুর দল,
এখানে পশুপালন একটা বেশ ভালো জীবিকা, তবে বাচ্চা আর বুড়োরাই এতে নিয়োজিত হয়। আহ, কি সুন্দর জায়গা! এখানে দাঁড়াতেই হবে। ঘড়িতে দেখছি 9:15 বাজে। কিছুটা সময় এখানে উপভোগ করা যাক চমৎকার জায়গাটা। পাহাড়ের কোলে একটা ছোট্ট উপত্যকার মতো জায়গা। সর্ষে চাষ হয়েছে, একদম সতেজ সবুজের সাথে হলুদের বিভিন্ন মাত্রার কোলাজ। মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছি। রাস্তার উল্টো দিকে একটা অনুচ্চ টিলা। সুপ্রিয় ছবি তুলতে তুলতে ক্ষেতের মধ্যে দিয়ে পায়ে চলা পথ ধরে এগোচ্ছে। একদম নির্জন এই জায়গাটা পথের আকর্ষণকে একবারে অন্য স্তরে নিয়ে গেল। আসলে ঝাড়খণ্ডে তাজমহলের মতো দেখার কিছু নেই, আছে তার প্রাকৃতিক সৌন্দর্য। তাই ঝাড়খণ্ড ভ্রমণে কোন জায়গা দেখতে গিয়েছি এই প্রশ্নটা অনেকটাই অবান্তর। চলতে থাকলে পথের মণিমুক্তয় ঝুলি ভরে যাবে। গবাদি পশুর দলটা এখন রাস্তা দিয়ে যাচ্ছে। সুপ্রিয় টিলার উপরে উঠে গিয়েছে, সেখান থেকে নিশ্চয়ই আরো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে।
এখন 9:30 বাজে। বেশ অনেকটা সময়ই আমরা এই জায়গাটায় কাটালাম। খুশি ভরা মনে এবার সামনে এগোচ্ছি। গভীর জঙ্গলের অংশটা শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছে। আমরা মনোহরপুরের কাছে চলে এসেছি। আবাদি অঞ্চল ক্রমশ বাড়ছে। এইসব অঞ্চলে মূলত আদিবাসীদেরই বাস। তারা প্রকৃতির সাথে মিশে থাকতে অভ্যস্ত। তবে আস্তে আস্তে সভ্যতার থাবা এইসব জায়গাতেও প্রসারিত হচ্ছে। কয়েক বছর পরে আসলে হয়তো আজ যে অনাবিল আনন্দ পেলাম সেটা আর পাওয়া যাবে না। আবার পাহাড়ি জঙ্গল এসে গেল। পাহাড়ের গা বেয়ে সরু মসৃণ রাস্তা। মনটা আবার খুশিতে ভরে উঠল। রাস্তাটা এত সরু, অন্য গাড়িকে পাশ দিতে গেলে রাস্তা থেকে নামতেই হবে। বেশ খানিকটা উপরে উঠে এসেছি আমরা। এখান থেকে চারপাশটা চমৎকার দেখাচ্ছে। অসাধারণ জঙ্গল। ব্রেকডাউন হয়ে যাওয়া এক বিশাল ট্রাক। এখন আমরা নেমে চলেছি। আমাদের ছোটবেলাতেও বাড়ি থেকে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেই মিলত নির্জনতা, আর গাড়িতে 100 কিলোমিটার গেলেই বেড়ানোর জায়গা, যেখানে অনাবিল প্রকৃতির আস্বাদ পাওয়া যেত। কিন্তু এখন সেগুলো কয়েক গুণ বেড়ে গেছে। নিরবিচ্ছিন্ন নির্জনতা তো এখন আমাদের দেশে প্রায় বিলাসিতা। আজ আমরা এই দুর্লভ নির্জনতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি।
মনে হচ্ছে এই সুন্দর জঙ্গলে পথটা একটু পরেই শেষ হয়ে যাবে। 9:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম মনোহরপুর। এখানে পুরোপুরি সমতল আবাদি এলাকা, অনেক দূরে পাহাড় দেখা যায়। রাস্তা বেশ চওড়া, নিশ্চিন্তে চলার মতো। মূল বসতিটা এখান থেকে একটু দূরে, কোয়েল নদীর ওপারে। আমরা এসে গেলাম কোয়েলের কাছে, সঠিকভাবে বললে দক্ষিণ কোয়েল নদী। এটাই এই অঞ্চলের প্রধান নদী। শীতে কম জল, তাও আবার প্রায় স্থির। নদীর দুপাশে যথেষ্ট বসতি আছে, তবে আমাদের চোখের সামনে বাড়িঘর তেমন নেই, অনাবিল প্রকৃতি। মনোহরপুরে ছোট্ট বসতিটা পেরিয়ে আমরা চলতে থাকলাম রৌরকেলার দিকে। একটু পরেই অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এগোতে থাকি। মাঝে মাঝে থেমে ছবি তোলা হয়। এখন বেলা 10টা। রাস্তার দুপাশে বিরাট সব চাষের মাঠ, দূরে জঙ্গল, আর আরও দূরে পাহাড়ের ইশারা। মাঝে সাঝে একটা খুব ছোট বসতি দেখা যাচ্ছে, কয়েকটা মাত্র ঘর। এদিকে রাস্তাটা বেশ সরু হয়ে আসে। এখানে এসে আবার সেই পদ্ম পুকুর। আর কিছুটা এগোলেই ঝাড়খণ্ডের সাথে ওড়িশার সীমান্ত। আমরা ঢুকে পড়ব ওড়িশায়। আমরা পৌঁছে গেলাম রৌরকেলা। ঘড়িতে 12টা বেজে গিয়েছে। রৌরকেলা বেশ সুন্দর সাজানো শহর। ওড়িশার উত্তরতম অংশের সবচেয়ে বড় এই শহর লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। স্বাধীনতার পর জার্মানির সহায়তায় এখানে গড়ে উঠেছিল লৌহ ইস্পাত শিল্প। এখানে না থেমে আমরা এগোলাম সম্বলপুরের দিকে। রৌরকেলা শহরসীমা পার হয়ে একটু পশ্চিমে এগোলে আসে বেদব্যাস বলে একটা জায়গা, যেখানে দক্ষিণ কোয়েল নদী ও শঙ্খ নদী মিলে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণী নদী। এখান থেকে আমরা ধরে নেব বিজু এক্সপ্রেসওয়ে। উত্তর ওড়িশার সুন্দরগড় জেলার মধ্য দিয়ে আমরা সোজা পশ্চিমে এগোতে থাকব। পথে কোনো নামকরা জনপদ নেই। সুন্দরগড় শহরের পর রাস্তাটা দক্ষিণে বাঁক নিয়ে সোজা এগোবে, আসবে ঝাড়সুগুদা, বেশ বড় শহর। তারপর আরও দক্ষিণে এগিয়ে আমরা পৌঁছে যাব সম্বলপুর। রৌরকেলা হতে এই পথে সম্বলপুরের দূরত্ব 180 কিলোমিটার। এই সুদীর্ঘ পথে একমাত্র এই ছবিটা ছাড়া অন্য কোনো ছবি তোলা হয়নি। ভয়ঙ্কর রোদের তেজে আমরা একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম। 4:30 নাগাদ সম্বলপুরে পৌঁছে হোটেলে মালপত্র রেখে আমরা চললাম 10 কিলোমিটার দূরে হীরাকুদ ড্যাম দেখতে। রোদ পড়ে এসেছে, গরম লাগছে না। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প এখানে মহানদীর উপর তৈরি হয়েছিল। সামনে জলাধার, যার দৈর্ঘ্য 55 কিলোমিটার। ঘোরানো রাস্তা দিয়ে আমরা এখানে উঠে আসলাম। বাঁধের কোনো ছবি তুলতে দেওয়া হলো না।
পাহাড়ের মাথায় এখানে একটা ছোট্ট বিনোদন পার্কে আমরা এসেছি। সামনে দেখা যাচ্ছে একটা মিনার, যার নাম গান্ধী মিনার, আসলে একটা ওয়াচ টাওয়ার। স্থানীয় লোকজনের মাঝে আমরাও ঘুরে ফিরে কিছুটা সময় এখানে কাটিয়ে ফেরার পথ ধরলাম। এখানে বাঁদিকে বিখ্যাত সেই ড্যামটা দেখা যাচ্ছে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ, 200 ফুট উচ্চতার এই ড্যাম বিশ্বের দীর্ঘতম মাটির ড্যাম। সূর্য একদম পাটে বসেছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে।